নমস্কার। গত ৪ঠা জুলাই বিকেল ৩টের সময় অন্নপূর্ণা যোজনার পোস্ট বেনিফিট ডিস্ট্রিবিউশন নিয়ে চিফ সেক্রেটারির একটা মিটিং হয়। কিন্তু সেখানে যে তথ্যটা উঠে আসছে সেটা কিন্তু ভারী ভয়ানক। এখানে কিন্তু অন্নপূর্ণা যোজনার একটি নতুন নিয়মের কথা বলা হয়েছে, যে নিয়মটা আগে ছিল না। আশা করি এই ভিডিওটা আপনারা প্রত্যেকেই দেখবেন। এখানে যে নোটিশটা পাবলিশ হয়েছে সেটা ৪/৭/২০২৬-এ পাবলিশ হয়েছে। আর এখানে যে মিটিংটা হয়েছে, রিভিউ মিটিং, সেটা হচ্ছে পোস্ট বেনিফিট ডিস্ট্রিবিউশন নিয়ে। এখানে দেখুন বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার টোটাল অ্যাপ্লাই হয়েছিল ১,৬২,০০,০০,০০০। তার মধ্যে ১,২২,০০,০০০ মানুষকে টাকা দেওয়া হয়েছে, মানে অ্যাপ্রুভ্যাল দেওয়া হয়েছে। বাকি ২৭,৮৩,০০০ মানুষকে প্রফেশনালি রিজেক্ট করা হয়েছে, মানে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। কিসের ওপর ভিত্তি করে? বেসড অন সার্টেন এক্সক্লুশন ক্রাইটেরিয়া লাইক দ্য ফ্যামিলি পেজ ইনকাম ট্যাক্স, মানে তার পরিবারের কোনো ব্যক্তি যদি ইনকাম ট্যাক্সের আওতায় আসে, মানে যিনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন তিনি নয়, তার পরিবারের কোনো ব্যক্তি যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে তার নাম বাদ দেওয়া হয়েছে। পসেসেস মোর দ্যান 3 রুমস, মানে 3টের বেশি পাকা রুম যদি থাকে, মানে ৩ কামরার অধিক ঘর যদি থাকে তাহলেও তার নাম বাদ দেওয়া হয়েছে, এবং জিএসটি ইত্যাদি যদি থাকে। তাহলে এখানে রিজেক্টের ক্রাইটেরিয়া কি আছে? মানে এই ২৭,৮৩,০০০ মানুষকে কেন বাদ দেওয়া হয়েছে? কোনো বেনিফিশিয়ারির পরিবারের কেউ, তিনি কিন্তু নন, তিনি যদি না হন, পরিবারের যদি কেউ ইনকাম ট্যাক্স দেয় তাহলেও তার নাম বাদ দেওয়া হয়েছে। তার যদি ৩ কামরার বেশি ঘর থাকে তাহলেও তার নাম বাদ দেওয়া হয়েছে, এবং তার পরিবারের কেউ যদি জিএসটির আওতায় থাকে। এবার এখানে একটা কথা বলি, অন্নপূর্ণার যখন অফিসিয়াল নোটিশ বেরিয়েছিল বা মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন তিনি সবাইকে অন্নপূর্ণা দিকেও ভারতীয় নাগরিক হয়ে থাকে, তার বয়স থেকে ২৫ থেকে ৬০ হয়ে থাকে, তিনি যদি সরকারি চাকরি না করেন অথবা তিনি যদি সরকারি পেনশন না পান তিনিও টাকা পাবেন। আর কারুর নাম যদি এসআইআর এ বাদ গিয়ে থাকে এবং তিনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলেও তিনি টাকা পাবেন। এবার যে ২৭,৮৩,০০০ মানুষের নাম বাদ গেছে সেটা হয়তো কেউ ভুল ফর্ম এন্ট্রি করেছে, কেউ মৃত ভোটারকে দেখিয়ে ফর্ম ফিল আপ করেছে, অথবা কেউ হয়তো পুরুষ ভোটার, সেও হয়তো অ্যাপ্লাই করে দিয়েছে, এই জন্য বাদ গেছে। কিন্তু এখানে বাদ যাওয়ার কারণ হিসেবে দেখানো হচ্ছে যিনি বেনিফিশিয়ারি আছেন তিনি নন, অন্য কেউ পরিবারের কেউ হয়তো ইনকাম ট্যাক্স দেয়, তাও তার নাম বাদ দেওয়া হয়েছে। কারুর ৩টের বেশি রুম আছে তারও নাম বাদ দেওয়া হয়েছে। এটা কেন হবে? এটা তো হওয়ার কথা ছিল না, বা এটা তো নিয়ম নয়। অন্নপূর্ণা যোজনার যে ক্রাইটেরিয়া ছিল সেখানে কিন্তু এই কথাগুলো মেনশন করা থাকেনি। ঠিক আছে, আমি না হয় ধরেই নিচ্ছি যে এটাই হয়তো নিয়ম হবে, পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দিলেও এই পরিবারে কোনো যদি মহিলা থাকে তিনি হয়তো অন্নপূর্ণা যোজনা পাবেন না, ৩টের বেশি রুম থাকলেও পাবেন না। এমন অনেকে আছেন যাদের পরিবারে কেউ ইনকাম ট্যাক্স দেয়, তিনি ফর্মে ইনকাম ট্যাক্সের অপশনটাকে নো করে দিয়েছেন, তার হয়তো ৩টের বেশি রুম আছে, সেই জায়গাটাও কেউ হয়তো নো করে দিয়েছে, কারুর হয়তো জিএসটি আছে সেও হয়তো নো করে দিয়েছে, এবং তিনি ১লা জুলাই টাকা পেয়েও গেছেন। সেক্ষেত্রে তাদের কি হবে? ফর্মের ওপর নির্ভর করেই তো সবাইকে টাকা দেওয়া হয়েছে। এখানে যে ক্রাইটেরিয়াগুলোর জন্য বাদ দেওয়া হয়েছে ফর্মগুলো বা রিজেক্ট করা হয়েছে, এই ক্রাইটেরিয়াগুলো সে হয়তো ফুলফিল করে দিয়েছে, মিথ্যে কথা বলেছে হয়তো, তার পরিবারের বা তার স্বামী হয়তো ইনকাম ট্যাক্স দেয়, এবার ওই অপশনটা যেখানে নো লেখা ছিল ওখানে সে নো অপশনে টিক মার্ক দিয়েছে, ইয়েস করেনি, মানে মিথ্যে কথা বলেছে, তাহলে তারা টাকা পাচ্ছে। তাহলে তাদের ভেরিফিকেশনগুলো কি করে হবে? এবার তাদের যদি টাকা আটকে যায় তখন তারা তো আবার সরকারকে প্রশ্ন করবে যে সরকারি তো এরকম কোনো নোটিফিকেশন থাকেনি যে পরিবারের কেউ বা তার স্বামী ইনকাম ট্যাক্স দিলে বা ৩টের বেশি পাকা ঘর থাকলে বা জিএসটি থাকলে টাকা দেওয়া হবে না, এরকম তো কোনো নিয়ম থাকেনি। এবার এখানে আর একটা কথা চলে আসছে, ৩টের বেশি রুম। এবার ৩টের বেশি পাকা রুম এটা কিন্তু বলা নেই। এবার একটা কথা ধরা যেতে পারে, কোনো পরিবার হয়তো একান্নবর্তী পরিবার, সবাই মিলেমিশে বাস করে, পরিবারে ৩টের বেশি রুম থাকতেই পারে, মাটির ঘরও তো হতে পারে, পাকা ঘরও ৩টের বেশি রুম হতে পারে, হতেই পারে ৩ ভাই মিলে হয়তো ৬ কামরার ঘর করেছে, হতে পারে। সেক্ষেত্রে ওই পরিবারে নিশ্চয়ই ৬ কামরার ঘর আছে, সেক্ষেত্রে কোনো ব্যক্তি সেটাকে ইয়েস করলো, সে হয়তো প্রকৃত গরিব মানুষ, সে ওটাকে ইয়েস করে দিল, তাহলে তার ভুল কোথায়? সে তো সত্যি কথাই লিখেছিল। সরকার কি চাইছে একান্নবর্তী পরিবারকে ভেঙে নিউক্লিয়াস পরিবার তৈরি করতে? বাবা মা সন্তান এটা নিয়ে একটা পরিবার তৈরি হোক এবং তারা আলাদা থাক, জিনিসটার অর্থ তো এটাই হয়ে যাচ্ছে। তার ওপর কি বলা হচ্ছে, যেগুলো প্রফেশনালি রিজেক্ট হয়েছে সেগুলোকে আবার এনকোয়ারি করা হবে ফিল্ড লেভেলে। আর ফিল্ড লেভেলে এনকোয়ারি করিয়ে কি হবে? কারোর স্বামী যদি ইনকাম ট্যাক্স দেয় এবং সে যদি সেটাকে ইয়েস করেই দেয় তাহলে এনকোয়ারি করলেও সেটা দেখা যাবে ইয়েস হয়েছে। আর যদি দেখা যায় কারোর হয়তো ৩টের বেশি পাকা রুম আছে বা 3টের বেশি রুম আছে, সে সেটাকে নো করে দিয়েছে, সে জানায়নি। কারোর হয়তো জিএসটি আছে, সে সেটা জানায়নি, অবশ্য বেনিফিশিয়ারি নয় কিন্তু তার পরিবারের যে কেউ, সেটা হয়তো আবার এনকোয়ারি হলো, এনকোয়ারিতে ধরা পড়লো ৩টের বেশি রুম আছে, কারোর স্বামী হয়তো ইনকাম ট্যাক্স দেয়, এক্ষেত্রে তাদের নাম কোন অ্যাঙ্গেলে বাদ যাবে? কারণ অন্নপূর্ণা যোজনার নিয়ম তো এটা নয় যে ৩টের বেশি রুম থাকলে টাকা দেবে না বা ইনকাম ট্যাক্স দিলে টাকা দেবে না, এরকম তো কোনো নিয়ম নেই। তাই এই শর্তগুলো কিভাবে আসছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। মুখ্যমন্ত্রীও কিন্তু একবারও এই কথাগুলো বলেননি, বা অন্য কোনো মন্ত্রীরাও কিন্তু এই কথাগুলো বলেনি যে এই রকম যদি কোনো ব্যাপার থেকে থাকে তাহলে কিন্তু কেউ টাকা পাবে না, এই কথাগুলো কিন্তু মেনশন করা হয়নি। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ধন্যবাদ।